নমস্কার, আমি মৌসুম। এই প্রথমবার জয় গাঙ্গুলির লেখা গল্প আরও একটি অ্যাসিড কাহিনী। গল্পটি লিখেছেন জয় গাঙ্গুলি। জয় গাঙ্গুলির জন্ম 9 ফেব্রুয়ারি 1989 এর উত্তর 24 পরগনা শ্যামনগর। গল্প লেখা শুরু কলেজ জীবনের পর থেকে। কিছু অপ্রকাশিত গল্পের মধ্যে একটি অন্যতম হলো আরও একটি অ্যাসিড কাহিনী। প্রিয় বন্ধুরা, তোমরা আমাদের গল্প তো নিশ্চয়ই শুনছ। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাও। আর হ্যাঁ, আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করো তোমাদের চেনা পরিচিতদের সঙ্গে। মাত্র 8 বছর বয়স তখন প্রদ্যুতের, আর তারই মধ্যে তাকে সহ্য করতে হলো এমন একটা ঘটনা। মা, দিদির সাথে এরকম কে করলো? ওর মুখটা দেখা যাচ্ছে না কেন? ওর কি হয়েছে? ওকে এইভাবে কেন শুয়ে রেখেছে? মা মা বলো না। মা, দিদির কি হয়েছে? মা মা বলো। মায়ের মুখে কোনো কথা ছিল না, শুধু আঁচলের ফাঁক দিয়ে চোখের জলগুলো দেখা যাচ্ছিল। প্রদ্যুতের বাবা তখনও মরিয়া হয়ে চেষ্টা করছিল যাতে ডাক্তাররা শরীরটাকে নিয়ে ছিন্ন ভিন্ন না করে ওদের দিয়ে দেয়। প্রদ্যুৎ আরেকটু এগোবার চেষ্টা করলে ওর মা ওকে টেনে নিয়ে বাইরে চলে আসে। প্রদ্যুৎ শুধু দেখল ডাক্তারের পা ধরে ওর বাবার কান্না। কি করছেনটা কি এটা? ছেড়ে দিন আমার মেয়েকে, আমার মেয়েকে নিয়ে যেতে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার মেয়েকে নিয়ে যেতে দিন। আমার মেয়ের সাথে কেন হলো এরকম? কি দোষ করেছিল? জানুয়ারি 1। সবাই যখন আনন্দে মত্ত হয়ে রাস্তাঘাটে উল্লাসিতায় মত্ত, তখনও প্রিয়াঙ্কা ট্যাক্সের জরুরি কাজ করে বাড়ি ফিরছে। রাত তখন প্রায় 8টা। ফোনটা বাজতেই বুঝতে পারল যে লোকাল এমএলএ অজিতেশ মিত্রর ছেলে অখিলেশ ওকে ফোন করেছে। অখিলেশকেও চেনে কলেজ থেকে, ভালো লাগাও ছিল তখনই, তবে তার বেশি কিছু না। কিন্তু সেই ভালো লাগাটা হয়তো প্রিয়াঙ্কার দিক থেকে বেশিই ছিল। তাই অখিলেশ যখন ওকে ওদের ফ্ল্যাটে আসতে বলল, আর না করতে পারল না। রাত প্রায় 9টা। ফ্ল্যাটের বেল টিপতেই একটা শব্দ হলো, আর তারপরেই দরজা খুলে দিল অখিলেশ। ঘরে ঢুকে বুঝতে পারল টেবিলে রাখা ফ্রুট বাস্কেটটা ফেলে দিয়েছে কোনো কারণে। বাড়িতে ফোন করে বলে দাও ফিরতে একটু দেরি হবে, কাজ শেষ না করে ছুটি নেই। কিন্তু অত কিন্তু কিন্তু করার কি দরকার? আমাকে পছন্দ করো না নাকি? না, সেটা না। আচ্ছা, বলে দিচ্ছি। হ্যালো বাবা, আমার না ফিরতে একটু লেট হবে। আসলে কাজ এখনো শেষ হয়নি, একটু অপেক্ষা করো। আর বাবাইকে বলো ওর চকলেটটা আমার কাছেই আছে। আচ্ছা, রাখছি। হ্যাঁ, কাজটা শেষ করে নি। চলো কাজ শেষ করি। ফ্ল্যাটটা আজ ফাঁকাই রেখেছিলাম শুধু তোমার আর আমার জন্য। এসব কি উল্টো পাল্টা বলছো? আমাকে কেন? না না, প্লিজ অখিলেশ, না প্লিজ। শেষ চেষ্টা যদি হয় তাহলে হয়তো এটাই ছিল। পাশের টেবিল ল্যাম্পটা অখিলেশের মাথায় বসিয়ে ভাবছিল পালিয়ে যাবে, কিন্তু সেটা সুযোগও দিল না। মাথায় লাগলেও খুব একটা কিছু হলো না। ওকে চেয়ারে বেঁধে অ্যাসিডের বোতলটা সবটা ওর মুখে মাথায় ঢেলে দিল। তীব্র ঝাঁঝালো গন্ধে পুরো ঘর ভরে গেল, আর তার সাথে রক্ত মাংস জ্বলে যাওয়ার গন্ধ আর প্রিয়াঙ্কার চিৎকার। তার মধ্যেও অখিলেশের বিশ্রী হাসি থামেনি। ওখানে মৃত্যু হয় প্রিয়াঙ্কার। বডিটাকে রাস্তায় ফেলে এসে মদমত্ত হওয়ার আয়োজন করে অখিলেশ, কারণ ওটা তো ছিল 1 জানুয়ারি। পরের দিন প্রিয়াঙ্কার জ্বলন্ত দেহ পাওয়া গেল। আই কার্ড দেখে
ওর বাবাকে থানায় আসতে বলা হয়। যেহেতু মেয়ে বাড়ি আসেনি আর পুলিশও সেরকম কোনো কারণ বলেনি, তাই বউ আর ছেলে দুজনকে নিয়েই থানায় যায়। আর যাওয়ার পর যখন জানতে পারে যে তাদের মেয়ের বডি হসপিটালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তখন আর কেউই সুস্থ থাকতে পারেনি। অখিলেশের বাবা সবটা না জানলেও কিছুটা আন্দাজ করে নিয়েছিল। আর এটার পর যখন পুলিশ এসে দরজা ধাক্কালো, স্যার, স্যার, কি হয়েছে? একটু দরজাটা খুলবেন? দাঁড়া অমরেশ, একটু দেখ তো কে এসছে। তখন অখিলেশের দাদা অমরেশ কিছুটা হলেও সামলে নিল। তারপর বাগানে কফি টেবিলে বসে বাবার সাথে কথা বলল। বাবা, বুঝতেই পারছো কেসটা খুব একটা ভালো জায়গায় নেই, তাই ভাইকে পোকার মতো কথা বলিস না। জানিস তো তোর ছোট ভাইকে, ছোট্ট একটা ভুল হয়ে গেছে, আর পরের বছরের মধ্যে বিয়ে থা করে নিলে এসব ধামাচাপা পড়ে যাবে। তুই শুধু একটা কাজ কর, আজকে যে কুত্তাগুলো টাকার গন্ধ শুকে এসছিল ওদের সামনে নে, বাকি ওপরেরগুলো আমি দেখছি। কিন্তু বাবা, বললাম তো একবার। অমরেশ জলে গ্লাসটা এগিয়ে দিতে গেল। গঙ্গা জল খাওয়ার বয়সে আর এই কাশির জন্য জল গেলাতে হবে না, যেটা বললাম সেটা করো। কথোপকথন এখানেই শেষ ছিল। আর না পুলিশ না আদালত কেউই আর এই ঘটনার দায়িত্ব নেয়নি। ওইটুকু বয়সে সবটা নিজের চোখে দেখার পর প্রদ্যুৎ একবারও কাঁদেনি। শুধু ওই সময় থেকেই ওর চোয়াল শক্ত হতে শুরু করেছিল। স্কুল জীবনে পড়াশোনায় খুবই ভালো ছিল প্রদ্যুৎ, শুধু কারোর সাথে মেলামেশার ব্যাপারে একদমই আলাদা। সবসময় চুপচাপ থমথমে একটা ভাব ওর মধ্যে দেখা যেত। সেই নিয়ে কেউ কিছু বলতো না, কারণ ওর পড়াশোনার ন্যাক দেখে। স্কুল কলেজ জীবনের পর ল পড়তে শুরু করে প্রদ্যুৎ, যেখানে ওর পাশে ছিল আরো দুই বন্ধু যারা ওর কলেজ জীবনে আসে। এদের মধ্যে কেউ ল নিয়ে না পড়লেও ওর দিদির ব্যাপারটা ভালো মতোই জানা ছিল, আর সেটার যে একটা শোধ নেবে সেটাও। আর এই ব্যাপারে নির্মল আর কৌস্তব দুজনই ওর সাথে ছিল। অখিলেশের ওপর কোনো আইনি ব্যবস্থা হয়নি, যদি ওর দিদির শেষকৃত্যের সময় একবার দেখা গেছিল তাকে। প্রদ্যুৎ ওকে চিনতে পারে ওখানে। পুলিশ রিপোর্ট থেকে কিছু পাওয়া যায়নি, না কেসটা এগিয়েছিল। শুধু দিদির ডায়েরি থেকে জানতে পেরেছিল অখিলেশের কথা, আর তারপর ওর বাড়ি গেছিল জানতে যে ওই কাজের জন্য সে দায়ী কিনা। দিদির ডায়েরিতে শুধু তোমার কথা ছিল, ও তোমাকে খুব পছন্দ করতো, তাই না? কিন্তু কিন্তু তুমি এটা কি করলে দিদির সাথে? আর কেন করলে এটা? কি করেছিল আমার দিদি? একেবারে এই ধরনের প্রশ্ন আসবে সেটা অখিলেশ ভাবতে পারেনি। সপাটে একটা চর মেরে ওকে বলেছিল, আমার যা করার আমি করেছি। তোর বয়স নেই অত যে তুই আমাকে কিছু জিজ্ঞাসা করতে আসবি। আর দ্বিতীয়বার যদি তোকে সামনে দেখি, তাহলে তোর দিদির থেকেও তোর আর তোর বাপ মায়ের দুজনেরই খারাপ হাল করে ছেড়ে দেবো। বেরো ওখান থেকে, বেরো। এই ঘটনা অমরেশের চোখে পড়েছিল। ভাইকে কিছু না বুঝিয়ে প্রদ্যুৎকে সান্ত্বনা দিতে গেছিল। যা যা বলেছিল কিছুই কানে যায়নি প্রদ্যুতের। শুধু একটাই কথা, যেমন আইন আছে তেমন আইনের ফাঁকও আছে, তাই এসব ভুলে যা নতুন করে জীবন শুরু কর। ওই বয়সে ওই কথাগুলো যতটা কানে লেগেছিল তার থেকে বেশি জেদ তৈরি হয়েছিল প্রদ্যুতের। আর তার ফল এখন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট প্রদ্যুৎ সান্যাল জানে আইনের ফাঁক দিয়ে কিভাবে বেরোতে হয়। দিন যতই বেরোক অখিলেশকে সে ভোলে। যখনই দেখে সে তার সুখের সংসারে নিজের বউ আর মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চোয়াল আরো শক্ত হয়ে যায়। আজ
বর্তমানের 1 জানুয়ারি অখিলেশের বউ আর মেয়ে কিডন্যাপার শপিং করতে যাওয়ার সময় ছাড়ো ছাড়ো গাড়ির ড্রাইভারকে পাওয়া যায় পাশে একটা ডাস্টবিন থেকে। অখিলেশ নিজের হিসেব মতোই সেই ফ্ল্যাটে সময় কাটাতে যায়। একা একা হয়তো আরও কোনো ফন্দি ছিল, কিন্তু মাদক শুকিয়ে তাকেও কিডন্যাপ করা হয় তার সেই ফ্ল্যাট থেকে। খবরটা অজিতেশের কাছে পৌঁছতে বেশি সময় লাগেনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের লোকজনদের কাজে লাগিয়ে দিল। কিন্তু অমরেশ একটা কথাই বলল, বাবা, এটা কে করেছে আমি জানি না, কিন্তু হয়তো সেই পুরনো ঘটনা যেটা চাপা ছিল তার ফল এটা। অজিতেশ বুঝতে পারলেও শুধু এটুকু বলতে পারে, আমি জানি সেটা, কিন্তু যদি অন্তত ওদের বডিটা পাওয়া যায়। এরপর আর কিছু বলার ক্ষমতা ছিল না। মুখে জলে ঝাপটাপ পড়লে জ্ঞান আসে অখিলেশের। সামনে প্রদ্যুৎকে দেখে একটু অবাক হলেও হয়তো ওর জানা ছিল যেটা হবে কোনোদিন। এতদিন এত বছর লেট করে ফেললি এটার জন্য? গলা কাঁপলেও বিশ্রীভাবে হেসে জিজ্ঞেস করে। সপাট একটা থাপ্পড় মারে প্রদ্যুৎ, আর তাতেই মাথাটা ঘুরে গেলে দেখতে পায় পাশে ওর বউ আর মেয়েকে চোখ মুখে কাপড় বেঁধে হাত পা বেঁধে বন্দুকের ডগায় বসিয়ে রেখেছে আর এক যুবক। আর কিছু ভাবতে পারে না। যা করার আমি করেছি, শুধু আমি। আমাকে যা ইচ্ছে কর, ওদের দোষ নেই। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ওদের। বলে চিৎকার করে কাঁদতে শুরু করে অখিলেশ। আর একটা থাপ্পড়ের পর প্রদ্যুৎ বলতে শুরু করে, জানিস দিদি সেদিন আমার জন্য চকলেট নিয়ে এসেছিল। আচ্ছা ছাড়, বাদ দে তুই। আরে shit! ইস, জোরে মেরে দিলাম, সরি। পেনাল্টি শট আমার জন্য, রেড কার্ড। শোন, জানিস বাবার ইনকাম কম বলে ওই দিন ওই কাজে গিয়েছিল যেদিন তোরা সবাই ফুর্তি করতে ব্যস্ত ছিলিস। আচ্ছা এটাও বাদ দে, পোস্টমর্টমের পর দিদির মুখটা একবার দেখার জন্য একই পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু মা বাবা কেউ দেখতে দেয়নি আমাকে। বাবা পুলিশের সামনে মাথা ঝুঁকিয়ে বসেছিল, শুধু শুনছিল যে কেউ দিদিকে রেপ করে অ্যাসিড ঢেলে মেরেছে। তাও বাবা একবারও মাথা তুলে তাকাতে পারেনি। কেন জানিস? সে বাড়ির কর্তা, তাই বাবা চায়নি বাবার চোখের জল তার ছেলে বা বউ দেখুক বা দেখতে পাক। শুধু সেই কারণে কোমর থেকে একটা বন্দুক বার করলো প্রদ্যুৎ। বন্দুকের পিছন দিয়ে সপাটে মারল অখিলেশের কপালে। রক্ত ঝরে ওর একদিকে চোখ ঢেকে গেল, কিন্তু তাও বোঝা যাচ্ছিল যে ওর চোখ দিয়ে জল ক্রমাগত বেরিয়েই যাচ্ছিল। সব আমার দোষ ছিল, সব আমার দোষ। আমাকে মেরে ফেল, কিন্তু ওদের ছেড়ে দে। আমি ভুল করেছি, আমাকে মেরে ফেল। চিৎকার করে কেঁদে দিল এবার অখিলেশ, কিন্তু প্রদ্যুৎ নির্বিকার। অ্যাসিডের বোতলগুলো নিয়ে আয়, দুটোই নিয়ে আয় তাড়াতাড়ি। একদমই ঠান্ডা মাথায় বলল প্রদ্যুৎ। 3 নম্বর যুবক এবার সামনে এলো, হাতে 2টো বোতল। ওদের মাথায় ঢেলে দে। যন্ত্রের মতো ওর কথা শুনে অখিলেশের বউ আর মেয়ের মাথায় ঢেলে দিল অ্যাসিডটা।
চিৎকার ঝাঁঝালো গন্ধে ভরে গেল পুরনো লোহা গলাবার কারখানাটা। অখিলেশ শেষ চেষ্টা করলো যাতে কোনোভাবে কিছু করতে পারে, কিন্তু বন্দুকের পিছনে আরেকটা আঘাত ওকে সেটাও করতে দিল না। দেখ, তোর সাথে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুই আমার দিদিকে যতটা কষ্ট দিয়েছিস সেটা কেমন লাগে সেটা তোকে ফিল করানো খুব দরকার ছিল ভাই, খুব দরকার ছিল। নয়তো না আমার এইখানে প্রবলেম হচ্ছিল, এই জায়গাটা ফাটছিল ভাই, ফাটছিল। মেরে ফেল, আমাকে মেরে ফেল প্লিজ, আর আমি কিচ্ছু চাই না। জোরে কেঁদে এটাই শুধু বলতে পারলো অখিলেশ। ওর বউ আর মেয়ে চুপ করে গেছে অনেকক্ষণ, আর কোনো চিৎকার নেই, নেই শ্বাস প্রশ্বাসের শব্দ। তুই শুধু আমার দিদিকে না, আমার বাবা, মা আর আমাকেও মেরে ফেলেছিলে ওই দিন। তারপর একটা গুলি অখিলেশের মাথায়। হাত কাঁপছিল প্রত্যুতে। হাত থেকে বন্দুক নিয়ে নির্মল বলল, তুই বাড়ি যা, কাল মিট করবো আমরা। না, কোনো কেস হয়নি এই নিয়ে। অজিতেশ কিছুটা আন্দাজ করতে পারলেও ওকেও চেপে যেতে হয়েছিল। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট প্রদ্যুৎ সান্যাল, ডিসিপি নির্মল মজুমদার আর ডিফেন্সে কর্মরত অফিসার কৌস্তব শুক্লার সামনে। আপনারা এতক্ষণ শুনছিলেন আরও একটি অ্যাসিড কাহিনী। গল্পপাঠে জয় গাঙ্গুলি, প্রদ্যুতের চরিত্রে মৌসম, প্রিয়াঙ্কা অখিলেশের বউয়ের চরিত্রে তিয়াশা, অখিলেশের চরিত্রে সমরেশ, অজিতেশের চরিত্রে জয় গাঙ্গুলি, অমরেশের চরিত্রে সব্যসাচী, প্রদ্যুতের বাবার চরিত্রে সঞ্জীব, অখিলেশের মেয়ের চরিত্রে সুচেতা, নির্মলের চরিত্রে রাহুল। ডাইরেক্টর মৌসম সূত্রধর এবং জয় গাঙ্গুলি। পোস্টার ডিজাইনিং বাই জয় গাঙ্গুলি, এডিটিং বাই জয় এবং মৌসম। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আপনারা শুনছিলেন এতক্ষণ আরও একটি অ্যাসিড কাহিনী। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমরা আপনাদের কাছে প্রতি সপ্তাহে নিয়ে আসছি নতুন নতুন গল্প। নমস্কার, প্রথমেই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্সদের জানাচ্ছি সরি। আমরা এই সপ্তাহের স্টোরিটি অন্ধকারের হাতছানি কিছু যান্ত্রিক গোলযোগের দরুন আপলোড করতে পারছি না, কিন্তু খুব শিগগিরই আমরা আপনাদের কাছে আসছি স্টোরিটি নিয়ে। স্টোরিজ রবিবারে, তাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।